আচ্ছা, আমরা আজকে শুরু করি যে একটু। আচ্ছা, এখানে ছিলাম আমরা পালস কোড মডুলেশনের যে ব্লক ডায়াগ্রাম এটা দেখতেছিলাম। তো এখানে দেখেন যে ইনপুটে আমরা একটা সিগন্যাল বা একটা আমাদের যে স্যাম্পল সেটাকে ভয়েস হতে পারে, ভিডিও হতে পারে, বা যে যে কোনো ধরনের সিগন্যাল আমরা দিলাম। এখানে একটা অ্যান্টি এলিয়াসিং ফিল্টার আছে যেটা হচ্ছে নয়েজটাকে দূর করবে, অথবা কোনো ধরনের যদি ডিস্টরশন থাকে বা একটা সিগন্যালের সাথে একটা সিগন্যাল ওভারল্যাপ করলে সেটাকে ফিল্টার রিমুভ করে দিবে। রিমুভ করার পর এখানে ব্যান্ড লিমিটেড ইনপুট মানে হচ্ছে যদি আমার কোনো লিমিটেশন দেয়া থাকে ইনপুটের, অতটুকু পর্যন্ত সে ফিল্টারিং করবে। ফিল্টার করার পর স্যাম্পলারের মধ্যে পাঠাবে। স্যাম্পলারের কাজ হচ্ছে ওই যে স্যাম্পলিং যে থিওরিয়াম বলছিলাম সেটা, এখানে স্যাম্পলার সেটা প্রয়োগ করে নাইকুইস্ট ফর্মুলার আন্ডারে। সে যতটুকু আমার ফ্রিকোয়েন্সি দরকার বা সিগন্যালের স্ট্রেন্থ দরকার ততটুকু স্যাম্পল কইরা এরপরে হচ্ছে কোয়ান্টাইজারের মধ্যে পাস করে। এই ব্লক পুরাটাই হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। তো এখানে কোয়ান্টাইজারের কাজ হচ্ছে বিভিন্ন স্টেপে ভাগ করা এই ভ্যালুগুলাকে বা এই সিগন্যালটাকে। করার পর সে এনকোডারের মাধ্যমে পাস করবে, যেখানে আমরা এনকোডারের আগে কি পাবো, একটা কোয়ান্টাইজড পালস অ্যামপ্লিটিউড মডুলেশন পাবো। তো এনকোডারের মাধ্যমে পাস করার পর এখানে একটা পালস ট্রেন ক্রিয়েট হবে বা সিগন্যালের সিরিজ অফ আপনার অনেকগুলো সিগন্যাল ছোট ছোট ভাগে ভাগ হয়ে একটা পালসের মতো ক্রিয়েট হবে। এই পালসটাকে আবার দেখেন এই নয়েজি পালস ট্রেন মানে কিছু ধরনের নয়েজ এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে আবার সেটা কোয়ান্টাইজারের মধ্যে পাস হয়। তো কোয়ান্টাইজারের মধ্যে পাস হওয়ার ফলে কি হয় যে আবার এগুলাকে আরো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে স্টেপে ভাগ করা হয়। আর এবং এটার মাধ্যমে আমরা ডিকোডারের মাধ্যমে আগে পাঠাইছিলাম এনকোডারে, এখন সেটা যাবে ডিকোডারে। ডিকোডারের কাজ হচ্ছে উল্টাটা করা, মানে আমাকে অপর প্রান্তে যে রিসিভ করতেছে সিগন্যাল তাকে বুঝাইতে হবে আমি কি সিগন্যাল পাঠাইছি। তো এই কারণে ডিকোডার এখানে ইউজ করা হয়। তো ডিকোডার মানে যখন তার প্রসেস সম্পন্ন করবে তখন আবার সেটাকে ফিল্টারিং করা হবে। ফিল্টার করার পরে আমরা ফাইনাল যে আউটপুট সেটা পাবো। তো এই প্রথম অংশটুকু হচ্ছে ট্রান্সমিটারের কাজ, আর এই অংশটুকু হচ্ছে রিসিভারের কাজ। তো এখানে দুইটা, এই পুরা ব্লক ডায়াগ্রামে পালসটা কিভাবে বাইনারিতে কনভার্ট হয়ে কোয়ান্টাইজ হয়ে এনকোড করে প্রত্যেকটা স্টেপ করার পর আবার ডিজিটাল থেকে অ্যানালগে চলে আসে, এখান থেকে পুরো আমরা আউটপুটে পুরো প্রসেসটাকে বলতেছে পালস কোড মডুলেশন। এখন এখানে বলতে পারেন যে কোডিংটা কোথায় হয়, কোডিংটা হয় এই ব্লকে আর এই ব্লকে। একবার হয় অ্যানালগ থেকে ডিজিটালের কোডিং, আবার ডিজিটাল থেকে অ্যানালগের কোডিং, মানে বাইনারিতে একবার কনভার্ট হয়, আবার বাইনারি থেকে আমরা যে নর্মাল যেটা আমার ভয়েস সিগন্যাল বা ভিডিও সিগন্যাল ছিল ওইটার ভ্যালুতে আমার কনভার্সনটা হয়ে যায়। তো এটাই আমাদের ভয়েস বা ভিডিও বা যে কোনো ধরনের আমাদের সিগন্যালের কনভার্সনের জন্য এই পালস কোড মডুলেশনটা আমরা বেসিক্যালি ইয়ে করি। এটার আরো ডিটেলস ক্লাস লেকচার শিটেও আছে। আমি যে কথাগুলা বললাম আমি একটু দেখাই দিই। এটা এটা হচ্ছে আপনার পেজ নাম্বার মনে হয় 61। 61 হলে 62, 62 তে আছে। এই যে PCM system, draw the block diagram of PCM system, comment on the function of each block। এই পরীক্ষায় আসলে এইভাবে প্রশ্নটা আসতে পারে, উপরে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, অথবা বলতে পারে পালস কোড মডুলেশনের পুরো প্রসেসটা বর্ণনা করো। তো এখানে পুরাটা আছে, যে পিসিএম প্রসেস যে কথাগুলো আমি বলছি এখানে আছে। এখন দেখেন এখানে একটা ডাটা দেওয়া আছে, ফলোইং ডাটা ওয়ার গিভেন ফর এ পিসিএম সিস্টেম। স্যাম্পল দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 থেকে 10 সেকেন্ডের মধ্যে স্যাম্পল দেওয়া আছে। ভ্যালু দেওয়া আছে দেখেন একের জন্য 2.3 2.7, এরপর 2.9, এভাবে করে প্রত্যেকটার ভ্যালু দেওয়া আছে। ড্র দ্য ওয়েভ শেপস অফ corresponding pulse amplitude modulation and PCM signal for a step size 0.5 volt, step size বলে দিছি 0.5 volt and 3 bit encoders।
3টা বিটে এনকোড করবে, ঠিক আছে। তো এই যে এটা সলিউশন হচ্ছে এখানে। প্রথমে বলছে পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, তো প্রত্যেকটার একটা ম্যাগনিটিউড দেওয়া আছে না, দেখেন খেয়াল করে। প্রথম কাজ হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত এক্স এক্সিস বরাবর নিয়ে ভ্যালু গুলাকে স্যাম্পল করা, যত ভ্যালু আছে, যেমন 4 এর জন্য 2.6, 5 এর জন্য 2.4, 6 এর জন্য 2.2, এইভাবে স্যাম্পল করে প্রথম কাজ হচ্ছে যে কারেসপন্ডিং পালস অ্যামপ্লিটিউড মডুলেশন এটা ক্রিয়েট করা। তারপরে হচ্ছে পিসিএম। তো এই যে এটা প্রথম কাজটা আমরা করে ফেলছি, প্রত্যেকটার ম্যাগনিটিউড ক্রিয়েট করে ফেলছি। করার পর এরপর আমাদের বসছে 3 বিট এনকোডার, ঠিক আছে। 3 বিট এনকোডারের মাধ্যমে এটাকে কোড করা। তো কিভাবে কোডটা করব দেখেন। প্রথম হইছে দেখেন জিরোর জন্য আমরা জানি কি জিরো, 3টা জিরো যেহেতু 3 বিট বলে দিছে। তারপরে 1 এর জন্য আমরা কি জানি 001, 2 এর জন্য আমরা জানি, মানে এইভাবে করে প্রত্যেকটা লেভেলের আমরা কি করব, বাইনারিতে এগুলাকে কনভার্ট করে দিব। যেমন 3 এর কোড কত বলেন তো, 3 এর বাইনারি কত? 011 11, 4 এর 100 100 100। এখন দেখেন এখানে আমাদের হাইয়েস্ট লেভেল 3 দেওয়া আছে, যেটার কোড বলতেছে 110। কেন হলো 110? এনিওয়ান? প্রশ্নটা আমরা একটু ভালোভাবে দেখি। স্টেপ সাইজ বলে দিছে কত? 0.5 ভোল্ট, এবং মানে একটা থেকে আরেকটা স্টেপের ডিফারেন্স থাকবে 0.5, এবং এনকোডারের বিট বলে দিছে 3 বিট। কিন্তু এখানে আমরা তো স্টেপটা বুঝলাম যে 2 থেকে 2.5 একটা স্টেপ, 1 থেকে 1.5 একটা স্টেপ, এরকম, বা 0.5 আরো ক্ষুদ্রতম ভাগে স্টেপটা ভাগ করা হলো। কিন্তু এখানে যে যেমন দেয়া আছে 0, 0.5, 1, 1.5, 2, 2.5, তারপর 3। এখন এই কোডটা লিখছে কিভাবে, এটা এটা স্যার কার তার জন্য? মানে 0.5 বলতে 001 এটা বুঝাইছে? তাহলে জিরোর জন্য মানে স্টার্ট হয়েছে কত থেকে? 0.5 0 থেকে। এক্স্যাক্টলি স্টেপ সাইজ হচ্ছে আমার প্রথম ভ্যালুটা, ঠিক আছে। মানে 001 এর জন্য আমি পাইতেছি কত? 0.5। তাহলে 2 এর জন্য আমি মানে এর পরে স্টেপ কত? 010, তারপর 011, তারপর 2 এর জন্য 100, তারপর 2.5 এর জন্য 101, তারপর 3 এর জন্য 110। তাহলে এরপর 3.5 এর জন্য কত হবে? 111। এইভাবে কইরা প্রশ্ন মানে বোঝা লাগবে আগে কিভাবে কোডিংটা হইতেছে। তো এখানে প্রশ্নের মধ্যে প্রথমে তো আপনার দেয়া থাকবে যে কারেসপন্ডিং ভ্যালু গুলা, আর হচ্ছে স্টেপ সাইজ। এখন যদি 0.75 থাকতো ওইভাবে আপনাকে এনকোড করতে হইতো, এবং 3 বিট না বলে যদি আমি 4 বিট বলে দিতাম, 4 বিট বললে তাহলে প্রথমে 4টা শূন্য, ঠিক আছে। মানে জাস্ট হচ্ছে একটা করে জিরো বেশি হইতো, বুঝা গেছে। 0010, 0001, 4টা শূন্য, এভাবে। তো এটা হচ্ছে একটা জাস্ট নর্মাল একটা ম্যাথ দেখলাম এই কোয়ান্টাইজের ইয়া দেখানোর জন্য। এরপর আমাদের হচ্ছে derive the mathematical expression of SQNR, signal to noise ratio of a PCM system। তো এখানে হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও কি আগে বোঝা লাগবে। যে একটা সিগন্যাল আমি যখন এনকোডারের মাধ্যমে দিই অথবা ডিকোডারের মাধ্যমে পাস করি, তখন কিছু ধরনের নয়েজ থাকে। তো এটাকে বলা হয় সিগন্যাল টু নয়েজ রেশিও, মানে কতটুকু ইনপুট দিলাম এবং কতটুকু আউটপুট পেলাম, তার মাঝখানে আমার কতটুকু নয়েজ আসলো, এই রেশিওটা বের করার জন্য, যেটাকে আবার আরেকটা নাম আছে কোয়ান্টাইজেশন নয়েজ। মানে কোয়ান্টাইজেশন প্রসেসের মাধ্যমে যে নয়েজটা ক্রিয়েট হয়, তখন সেটাকে বলা হয় কোয়ান্টাইজেশন নয়েজ অথবা সিগন্যাল টু নয়েজ রেশিও। তো এখানে আমরা একটু ডিরাইভেশনটা দেখি। এভারেজ নয়েজের জন্য একটা ইকুয়েশন দেয়া আছে, সিগমা স্কয়ার ইকুয়াল টু মাইনাস ইনফিনিট থেকে প্লাস ইনফিনিট ই মাইনাস মিউ হোল স্কয়ার পাওয়ার অফ ই ডিই। ডি মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন। এখানে হচ্ছে ইটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ইরর, মানে তাৎক্ষণিক যে ইররটা হয়, আর মিউ হচ্ছে মিন ইরর। ফর কোয়ান্টাইজেশন নয়েজ, কোয়ান্টাইজেশনের জন্য মিউর মানটা 0 এবং রেঞ্জ ধরা হয় মাইনাস s of 2 থেকে প্লাস s of 2, s এর একটা মান দেওয়া থাকে।
ঠিক আছে, যেখানে এস বুঝাইতে বলতেছে হচ্ছে স্টেপ সাইজ, ঠিক আছে, হোয়ার এস ইকুয়াল টু স্টেপ সাইজ। তাইলে আমরা এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আসে ই স্কোয়ার, যেহেতু মিউর মান 0, তারপর 1/s পাওয়ার অফ ই মানে হচ্ছে 1/s, তো এখানে 1/s টা বাইরে চলে আসবে, এরপরে ইন্টিগ্রেশন করছে, এটা দেখলে বুঝতে পারতেছেন, জাস্ট ইন্টিগ্রেশন করছে, মানগুলা বসাই দিচ্ছে, আসে s² / 12। তাইলে এখন এটা তো আমরা জাস্ট একটা সিগমা মানে যে নয়েজ পাওয়ারটা জাস্ট বাইর করতে পারলাম, কিন্তু রেশিওটা কিভাবে বাইর করবো? রেশিও সূত্র হচ্ছে, আমাদের এই সূত্রটা দরকার নেই, পরের পেজে একটা সূত্র আছে দেখেন, এটা দিয়ে অনেক সময়, এটা জাস্ট লাস্ট লাইনটা দেখেন, SQR = 10 log, বেসটা ধরা হয় 10 log এর এবং 12, এরপর হচ্ছে ভিআরটা হচ্ছে আরএমএস ভ্যালু অফ ইনপুট ডিভাইডেড বাই এস, এরপর হচ্ছে ডেসিবেল, এই নয়েজ গুলা ডেসিবেলে প্রকাশ করা হয়। সবচেয়ে সহজ হচ্ছে এখানে, মানে আপনার ম্যাথের জন্য লাগবে, আমি যেটা বলি সেটা হচ্ছে 10.8 + 20 log ভিআর ডিভাইড বাই এস, তারপর ডেসিবেল, এই সূত্রটা আমাদের লাগবে। আরেকটা আছে যেটা হচ্ছে এই সূত্রটার মধ্যে যখন আমরা সাইনোসয়েডাল ইনপুট দিব, মানে সাইনোসয়েডাল ইনপুট মানে কি, ভিআর ইকুয়াল টু Vm/√2, তো এস এর মান আমার স্টেপ সাইজ চলে আসে 2Vm/m, এই মানটা যখন আমি এখানে বসাই দিব তখন আমার একটা ফাইনাল একটা ইকুয়েশন আসবে, যেটা হচ্ছে 7.78 + 20 log Vm/s ডেসিবেল, মানে এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা থেকে আরেকটার সাথে কোরিলেট করা, এবং প্রত্যেকটার মাধ্যমে একটা করে মানে ম্যাথ আসে যে সিগন্যাল টু নয়েজ রেশিওর কোনটা আমরা ইয়ে করতে পারতেছি। আমি আরেকটা একটা পিডিএফ দেখাই, ওটার মধ্যে আরো ক্লিয়ার আছে। এই যে এটার মধ্যে, signal to quantization noise ratio is a good measure of performance of a PCM system transmitting speech if VR is the RMS value of the input signal, and if you assume a resistance level of 1 ohm, then SQR is given by 10 log, এই যে মানটা বসাইলো s²/12 পাইলাম, বসানোর পর ডেসিবেলে সব 12টাকে বাইরে নিয়ে আসছে, দেন 20 লগ, যেহেতু বেসটাকে ধরছে 20 লগ, ওটা করার পর দেখেন 10.8 20 log VR/s, এটাকে একটা ইকুয়েশন দিয়ে তারা লিখে দিছে। এরপরে যদি লিখছে যে ইফ দ্য ইনপুট সিগন্যাল ইজ এ সাইনোসয়েডাল ওয়েভ, যদি এখন সাইন ওয়েভ থাকে তাহলে আমরা ভিএম কে পাবো ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, তাহলে পুরো সাইন ওয়েভের জন্য তখন Vm/√2 টা চলে আসে, দেন এটাকে যদি আমরা ভাঙাই তখন আসে 7.78 + 20 log Vm/s ডেসিবেল, যেটা হচ্ছে আমাদের একটা সূত্র, ঠিক আছে, যদি সাইনোসয়েডাল কোনো আমাদের সিগন্যাল থাকে। এখন যদি আমাদেরকে বলে সাইন বাদে অন্য কোনো, মানে যে ইন জেনারেল যে কোনোর জন্য, তখন হবে আমার 5.7 যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা যেটা দেখেন SQR = 20 log 1.225 + 20 and log base 2 decibel, এটা থেকে আসছে 1 পয়েন্ট, এই মানটা ক্যালকুলেটরে বসলে আসবে 1.76 + 6.02 and decibel। এই যে ফাইনাল যে সূত্রটা, এটা দ্বারাই আমরা ম্যাথ গুলা করতে পারি, যে এন এর মানটা হচ্ছে এখানে আমাদের হচ্ছে স্টেপ সাইজ, অথবা হচ্ছে কতগুলা আমার বিট ইউজ করলাম, 2 বিট না 3 বিট না 4 বিট, এটার উপর ডিপেন্ড করে। যেমন একটা চার্ট দেওয়া আছে, বাইনারি কোড ওয়ার্ড সাইজ ভার্সেস কোয়ান্টাইজেশন, এই যে বিটের সংখ্যা দেওয়া আছে, লেভেল দেওয়া আছে। 2 বিট যদি বলে তাহলে 2^n মানে কত, 4, যদি 4 বিট বলে 2^4 16, তখন ওই মানটা ওই সূত্রে বসালে আসে ভোল্টেজ রেশিও আসে আপনার 4.9, 2 বিটের জন্য 4 বিটের জন্য আসে 19.6, তাইলে আমার সিগন্যাল টু নয়েজ রেশিও কত ডেসিবেল আসবে? 2 বিটের জন্য 13.8, 4 বিটের জন্য 25.8, 6 বিটের জন্য 37.8, এইভাবে যত বিট সংখ্যা বাড়বে এসকিউআর এর মান তত বৃদ্ধি পাবে। মানে তার মানে হচ্ছে বিট আপনি যত এনকোড করবেন নয়েজ বাড়ার সংখ্যাটাও তত বাইরে যাবে, ইজ প্রপোর্শনাল। আবার বিট যত কম ইউজ করবেন সিগন্যাল টু নয়েজ রেশিও তত কমে যাবে। তো এখান থেকে একটা রিলেশন আমরা পাইলাম যে বিভিন্ন ধরনের আমাদের বিটের যে আমরা কোডিং করতেছি ওই বিট গুলা ইউজ করার ফলে আমাদের সিগন্যাল টু নয়েজ রেশিও ডেসিবেলে কত আসতেছে। এখন হচ্ছে কম্পেন্ডিং, ঠিক আছে, কম্পেন্ডিং হচ্ছে পালস কোড মডুলেশনের একটা প্রসেস, কনভার্সন প্রসেস, যেখানে বিভিন্ন ধরনের ডিজিটাল কোড ইউজ করা হয়, ঠিক আছে, এটাতে অনেক ধরনের ইরর থাকে, কিন্তু এই ইরর গুলা মানে নয়েজের যে কথা বললাম, এই কম্পেন্ডিং যদি আমরা ইউজ করি তাহলে এই ইররের লেভেলটা অনেক কম থাকে।
মানে ইরোর এবং স্টেপ সাইজের মধ্যে অনেক কম একটা টলারেবল লেভেলে একটা ইরোর থাকে। তো এখন একটা এখানে উদাহরণ দিছে যে স্পিচ গুলো, আমি যে কথা বলতেছি এটা একটা স্পিচ, তো স্পিচ গুলোর মধ্যে যদি 13 বিটে আমি স্যাম্পল করি এবং 8 কিলোহার্জ যদি মিনিমাম আমার দরকার হয়, যেহেতু যে কোনো ভয়েস ফ্রিকোয়েন্সির জন্য আমরা জানি 64 কিলোহার্জ বা 32 কিলোহার্জ যে কোনো একটা বিট আমরা ইউজ করতে পারি। এখানে আমরা এখানে ধরে নিচে 13 বিট আর 8 কিলোহার্জ। তাইলে এই পুরো প্রসেসের মধ্যে আমি যদি কম্পেন্ডিং করি তাহলে আমার ইরোরটা কত হইতে পারে। তো এখানে অনেক সময় ভয়েস ট্রান্সমিশনের ক্ষেত্রে দেখা যায় যে ইরোরটা অনেক বেশি চলে আসছে। যেমন এখানে কম্পেন্ডিং এর একটা প্রসেস দেওয়া আছে, আসলে কি হইতেছে যেখানে একটা ইনপুট দিলাম সেটাকে কম্প্রেস করলাম, এখন 13 বিটের জায়গায় আমি চাইলে কি করতে পারবো, এটাকে 8 বিট দ্বারা ইউজ করতে পারবো। কিছুক্ষণ আগে আমি দেখলাম যে যত আমার বিট কম হবে তত ইরোরের সংখ্যাটা কি হয়ে যায়, কমে যাবে। তো আমি চাইলে কি করব, 13 বিটের একটা কোডকে আমি কম্প্রেস করে, আমি 8 বিটে, আমরা কম্প্রেস করি না যে কোনো ফাইল, সেরকম আমি যদি রিডিউস করে 8 বিটে নিয়ে যাই কম্প্রেশনের মাধ্যমে, এই সিস্টেমের মাধ্যমে, তারপরে আমি যদি অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্ট করে ডিজিটাল থেকে অ্যানালগ মানে পুরো প্রসেসটা পিসিএম এর আমি ফলো করি, এবং শেষে দেখেন কি করছে, এই যে কম্প্রেস যেহেতু করছি, এখন আপনি একটা সিগন্যালকে 13 বিট আপনি পাঠানোর দরকার, কম্প্রেস করে 8 বিট করলেন, 8 বিট করে অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্ট করলেন, ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্ট করলেন, কিন্তু ফাইনালি আউটপুট যদি আমি 8 বিট পাই তাহলে তো আমার যে মেসেজটা আমি পাঠাতে চাইতেছি সেটা পৌঁছাবে না। তাহলে আমাকে যে ইনপুট 13 বিট, 13 বিটে আমাকে আউটপুটে পৌঁছাতে হবে। তো মাঝখানে আমার সুবিধাটা কি হলো, কম্পেন্ডিং এর মধ্যে আমি কম্প্রেস কইরা আমার যে পালস কোড মডুলেশন বা কোয়ান্টাইজেশনের যে প্রসেস, এটাকে আমি কম বিটে প্রসেস করলাম যাতে নয়েজটা কম হয়। তো নয়েজটা কম হওয়ার পর আমি পরে এক্সপেনশন করে দিব। ঠিক আছে, এখানে দেখাইছে যে এক্সপ্যান্ড যদি আমি করে দিই তখন কি হবে, যে আমার এই 13 বিটই ফাইনালি ওইখানে যা পৌঁছাইতেছে। তো এই প্রসেসটা কেন ইউজ করা হয় কম্পেন্ডিং এর, বেসিক্যালি আমার এর মধ্যে সুবিধা হচ্ছে কি, আমি চাইলে খুবই সহজেই মানে কম বিট খরচ করে প্রসেসটাকে সুন্দরভাবে কমপ্লিট করতে পারি। তাইলে আমার এখানে মানে এই খরচটাও কমে যায়, আবার সিস্টেমের মধ্যে কোনো ইরর থাকলে সেটাও কমে যায়, এবং নয়েজ, সিগন্যাল টু নয়েজ রেশিও সেটাও কমে যায়। আমাদের স্ক্রিনটা চলে গেছে, আমি একটু দেখি কি সমস্যা হয়েছে। এখন এতটুকু কেউ বুঝছেন কি না আগে বলেন। আজকে যে পিসিএম প্রসেস, তারপর সিগন্যাল টু নয়েজ রেশিও, দেন হচ্ছে কম্পেন্ডিং যে দেখলাম, রেসপন্স। জি স্যার। জি স্যার একটা সিগন্যালকে স্যার কতটুকু স্যার কি কম্প্রেস করা যেতে পারে, এর কি একটা রেট আছে না, এটার আচ্ছা, মাধ্যমে আর কি সিগন্যালটা কি পুরোপুরি ইনট্যাক্ট থাকবে? এক্স্যাক্টলি, গুড কোয়েশ্চেন। এটা দুইটা প্রসেস আছে যেটা আমরা সামনে দেখব। মানে চাইলে আমি 13 কে 8 বা 8 কে 5 এভাবে করতে পারবো না, আমার একটা মানে লিমিট দেওয়া আছে। সেটা ধরেন 13 কে যেভাবে 8 বিটে করা যায়, আবার 8 বিটকে চাইলে 4 বিটে করা যাবে। মানে এটা একটা টেবিল আছে, এবং কম্পেন্ডিং এর দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে মিউ ল কম্পেন্ডিং আর একটা এ ল কম্পেন্ডিং। মানে এই দুইটা প্রসেসের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার সিগন্যালকে আপনি কতটুকু কম্প্রেস করতে পারবেন, আবার পরবর্তীতে এক্সপেনশনটা কিভাবে কইরা অরিজিনাল সিগন্যালটা আপনি পাবেন। কিন্তু এই প্রসেস দুইটার মধ্যে আপনার সুবিধা আছে আর কি। তো এটা আমরা দেখবো। তো স্ক্রিনটা শেয়ার করে নিই।
আচ্ছা, এখানে দেখেন যে হিউম্যানের যে আমরা যে কথা বলি সেটার মধ্যে সাউন্ডের যে মানে একটা ফ্রিকোয়েন্সি লেভেল আছে, সেটার মধ্যে আমরা দুইটা প্রসেস অ্যাপ্লাই করতে পারি। একটা হচ্ছে এ ল আর একটা হচ্ছে মিউ ল। তো এটার কোয়ান্টাইজেশন প্রসেসটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা দুইটা প্রসেস ইয়ে করি। স্মলার সিগন্যালস আর রিপ্রেজেন্টেড উইথ গ্রেটার প্রিসিশন অ্যান্ড মোর ডাটা বিটস দেন লার্জার সিগন্যাল। দ্য রেজাল্ট ইজ ফিওর বিটস পার স্যাম্পল টু মেনটেন অ্যান অডিবল সিগন্যাল টু নয়েজ রেশিও। এরপরে দেখেন আমরা এইটার সেকেন্ড প্যারার একটা জিনিস আমরা এখানে জানার আছে যে ইচ সেগমেন্ট ইজ নোন অ্যাজ এ কর্ড, মানে প্রত্যেকটা আমাদের ভয়েসের ইয়েকে ভাগ করে ফেলা হয় বিভিন্ন স্টেপে। স্টেপে ভাগ করার পর প্রত্যেকটার মধ্যে কোডিং করা হয়, যে অলসো এনকোডেড ইজ দ্য সাইন বিট ফর দ্য অরিজিনাল ইন্টিজার। The result is an 8-bit logarithm code composed of a 1 bit sign bit, a 3-bit chord and a 4-bit step. তার মানে দেখেন 8 বিটটাকে কিভাবে ভাগ করে, 1 বিট থেকে সাইন বিট, 3 বিট থেকে কর্ড আর 4 বিট থেকে স্টেপ। ঠিক আছে, এরপরের আমরা স্লাইডে গেলে এটা আরেকটু ক্লিয়ার হবে আমাদের। প্রথম প্রসেসটা হচ্ছে মিউলো কম্পেন্ডিং। এটা ইউএসএ এবং হচ্ছে জাপানে এরা ইউজ করে, যে এখানে স্যাম্পলটাকে 13 ম্যাগনিটিউড বিটে লিমিট করে দেয়। লিমিট করার পর এখানে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দ্বারা তারা এটা ডিফাইন করছে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স লন 1 প্লাস মিউ এক্স ডিভাইডেড বাই লন 1 প্লাস মিউ, হোয়ার মিউ ইজ দ্য কম্প্রেশন প্যারামিটার। এই মিউটা হচ্ছে কম্প্রেশন প্যারামিটার, যেখানে মিউ 255 for the USA and Japan and x is the normalized integer to be compressed. এখন দেখেন নিচে একটা কার্ভ দেওয়া আছে, যে 0 থেকে শুরু হয়ে দেখেন একদম 128 পর্যন্ত উঠছে। একটা জাস্ট ওরা কম্পেন্ডের একটা ইয়ে দেখাইছে, এটার জন্য আউটপুট কিরকম চেঞ্জ হচ্ছে দেখাইছে আর কি। সাপোজ যদি 64 বিট ইউজ করে, তো এই বরাবর আমরা যদি যাই তাহলে 0.5 আমরা আউটপুট পাইতেছি, মানে স্টেপ সাইজ যখন 0.5। আবার যখন 128 বিট ইউজ করে তখন আমরা পুরা স্টেপটাই আমরা পাইতেছি। তো এরকম করে তারা প্রত্যেকটাকে মানে নর্মালাইজড করে ফেলছে, যে কতটুকু আমার কম্পেন্ডিং করলে আমি আউটপুট পুরাটা পাবো বা অর্ধেক পাবো এরকম। সেক্ষেত্রে একটা তারা টেবিলও ক্রিয়েট করছে। টেবিলটা দেখি, এই যে মিউল ও বাইনারি এনকোডিং টেবিল। এখানে দেখেন যে 6 5 4 3 2 1 0, প্রত্যেকটা বিট এখানে 0 থেকে 12 13টা বিট নিছে। আবার কর্ড ভাগ করছে আপনার তিনটাকে, আবার স্টেপ ভাগ করছে চারটাকে, মানে 0 1 2 3 স্টেপ আর 4 5 6 হচ্ছে কর্ড। তো কখন সাপোজ একটা ধরেন আমি যে কোনো একটা 8 বিট, দেখেন 8 বিটের ক্ষেত্রে 8 বিট 1 কোথায় আছে, এই যে ঠিক আছে, এই চারটা এবিসিডি তারা ভ্যালু নিল। তারপর কর্ড দেখেন 8 বিটের ক্ষেত্রে হচ্ছে কর্ড নিচে কত 4 আর 5 এ, আর স্টেপ ভাগ করছে চারটা, তাহলে 4 2 এ 6, আর এদিক দিয়ে আমার হচ্ছে একে 7, আর আরেকটা থাকে আমার সাইন বিট। মানে টোটাল 8টা ভাগে তারা এটাকে ভাগ করে ফেলছে। একটা হচ্ছে সাইন বিট, তিনটা হচ্ছে কর্ড আর চারটা হচ্ছে স্টেপ। এরকম করে তারা প্রত্যেকটা বাইনারি ভ্যালুর জন্য কম্পেন্ডিং করছে। তো এরপরে আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে এ ল। ঠিক আছে, এটা ইউরোপে ইউজ করা হয় এ ল। এখানে আবার 12 ম্যাগনিটিউড বিটে কম্প্রেস করে। এটার জন্য সূত্র হচ্ছে সাইন এক্স 1 প্লাস লন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস লন এ। এটার জন্য তারা কম্প্রেশন প্যারামিটার ধরছে 87.6। ঠিক আছে, তো এটাও তাদের একটা প্রসেস। তো এখন এখানে দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, মানে কিছু পার্থক্য আছে, একটা না, যে encoding and decoding process for mu law is similar to that of a law. There are however a few notable difference. যে মিউ ল হচ্ছে আপনার 13 বিট নিয়ে কাজ করে, আর এ ল কাজ করে 12 বিট। দেখলাম আমরা বিফোর কর্ড তারা হচ্ছে একটা বায়াস ভ্যালু মানে সাইন বিট ইউজ করে, যেটা হচ্ছে 33। ঠিক আছে, আবার এখানে আছে সাইন বিটটাকে তারা রিভার্স করছে। মিউলতে সাইন বিট ফর দ্য 8 বিট কোড ইজ সেট টু 1 if the input sample is positive and is set for 0 if the input sample is negative। মানে মিউলতে তারা যদি কোনো পজিটিভ সিগন্যাল পায় বা সবগুলা ম্যাগনিটিউড উপরের দিকে থাকে আমাদের,
তো সেগুলাকে তারা 1 ধরে নেয়, আর যদি নেগেটিভ থাকে মানে আমাদের এক্সিস এর নিচে যদি থাকে মাইনাস ভ্যালু, তো সেগুলোকে 0 ধরে নেয়। এই এটার উল্টা লজিক ইউজ করে। আবার ইনভার্সন প্যাটার্ন ইজ অ্যাপ্লাইড টু অল বিটস। আচ্ছা, ইনভার্সন মানে হচ্ছে বিপরীত, ওয়ান মানে প্রবাবিলিটির যে কোডগুলো ওটা এখানে ব্যবহার করে। আবার দেখেন যে এ ল রিকোয়ার্স 13 সেগমেন্ট লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন হোয়ার মিউ ল ডিমান্ডস 15 সেগমেন্ট, মানে সেগমেন্টে ভাগ করে 13টা এ লতে, আর মিউ লতে হচ্ছে 15টা সেগমেন্ট। এগুলো হচ্ছে জাস্ট জেনারেল কিছু মানে পার্থক্য। তো আজকে আমরা মানে আর আগাবো না, এতটুকু পর্যন্তই ইয়ে করব। এরপরে আমাদের এখানে মানে এই পুরার এই চ্যাপ্টার 3 তে আর কিছু জিনিস বাকি আছে এবং ম্যাথমেটিক্যাল টার্মও বাকি আছে কিছু। আশা করি আর 2টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে এটা। আমি এটা দেখাই। এখন আর কারো কোনো কোশ্চেন আছে কিনা আজকে ক্লাসের উপর একটু নেই কোশ্চেন? স্যার কি মাত্র যেটা দেখলাম যে মিউ ল আর এ ল, এক্ষেত্রে কি মিউ ল এর ক্ষেত্রে 13 বিট কে আর কি 8 বিট করা হয়েছে এখানে, তখন ওখানে দেখছিলাম যে কর্ড বিট হিসেবে কি 8 বিটের ক্ষেত্রে দেখছিলাম যে কর্ড বিটের মধ্যে আছে যে 8 আছে, ঠিক আছে। আর যে মেইন যে ডেটা আছে এবিসিডি সেটাকে এখানে রাখা হয়েছে, কিন্তু পাশে যে আরো এক্সএস ছিল 13 বিটের সময়, ওটাও তো ভ্যালু থাকার কথা আর কি, নরমাল হিসেবে ভ্যালু, ওই ভ্যালু গুলো তো হারাই যেতেছে না, ওই ভ্যালু গুলো কোথায় যাচ্ছে? যে 5টা বিট বাদ দিতেছে, ওই 5টা বিট পরে কোথায় যাচ্ছে? এটা পরে কিভাবে যখন আবার এটাকে ডিকোড করা হয় কি এক্সপেনশন করা হয়, তখন ওটা আবার কোত্থেকে আসে? আচ্ছা, এখানে ব্যাপারটা হয়েছে কি আপনার, আপনি ধরেন একটা নর্মাল এক্সাম্পল যেটা বললেন 8 বিট দিয়ে, ঠিক আছে। 8 বিটের মধ্যে একটা সাইন বিট ইউজ করে, তার বাকি থাকে কয়টা? 7টা, ঠিক আছে। 7টার মধ্যে আপনার এক্সপ্যান্ড, তারা যে এক্সপ্যান্ড করার তো পরে বিষয়, আগে কম্প্রেস করে। তো কম্প্রেস করার জন্য ওই টেবিলের মধ্যে লিখছে যে যে আমরা কর্ডে ভাগ করব 3টা বিটকে, আর স্টেপে ভাগ করব 4টা বিটে, ঠিক আছে। মানে 4টা স্টেপ ভাগ করা মানে যদি আমার পুরোপুরি আমি আউটপুট চাই, তাহলে 0, 0.25, 0.5, 0.75, তারপরে কত আসে 1, তাই না? তো এই 4টা বিটে ভাগ করার মধ্যে আমার একটা চলে যেতেছে সাইন বিটে, তাইলে 4 আর 1 5, আর বাকি থাকে কয়টা? 3টা। এই কর্ডের মধ্যে থাকে 3টা বিট। তো এখানে এ বি সি যেটা লিখছে আসলে সেখানে হইছে দেখেন 8, মানে স্লাইডে একটু খেয়াল করলে আমি একটু শেয়ার করে বুঝাইলে আমার জন্য সুবিধা। এখন দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে কোন জায়গায় আপনার সমস্যা হয়েছে? 8 এর মধ্যে 1 আছে দেখেন, ঠিক আছে। তারপরে এ বি সি ডি 7 6 5 4, ঠিক আছে। তারপরে কর্ডের মধ্যে যদি আমরা এখানে যাই তাহলে 5 আর 4 এ আছে, আর স্টেপের মধ্যে আছে এ বি সি ডি, তাহলে কয় বিট হইলো? 7 বিট। আরেক বিট কিসে আছে তাহলে? সাইন আর বিটে। এক বিট সাইন বিট, আরেকটা সাইন বিট, এটা হ্যাঁ, দেখানো হয়নি। হ্যাঁ। ওয়ান তো সাইন এখন বিট এটা এখন যখন এখন হইছে এটা, আপনার কোশ্চেনটা হইছে যে কিভাবে মানে রিকভার করে, তাই তো? আমার কোশ্চেন হচ্ছে এই যে দেখেন যে 8 নাম্বার ক্ষেত্রে যে ওয়ান এর পরে এবিসিডি হুম, আছে, মানে হুম, এবিসিডি পরে পরে আবার 0 1 2 3 এই হুম। জায়গাগুলোতে এক্সেস এক্সেস আছে, ঠিক আছে। এই এটা মানে জায়গাগুলো কি ডেটা থাকে না? না, এটাতে ডাটা থাকবে না, তাহলে কারণ কেন? 8 বিটের মধ্যে আপনার হচ্ছে প্রথমে সে স্টেপে ভাগ করে ফেলে, বুঝতে পারছেন? প্রথমে স্টেপে ভাগ করে পরে সে ফিল আপ করে। এই যে দেখেন, illustrated in table 1 is the translation from linear to mulo of the compressed code word. Bits 4 to 6 represent the chord and bits 0 to 3 represent the step. প্রথমে সে স্টেপে ভাগ করে ফেলে, 0 থেকে 3 স্টেপ ভাগ করে, 0 1 2 3। তারপরে 4 5 6 এটা হচ্ছে কর্ড, ঠিক আছে। তারপর 7 হচ্ছে সাইন বিট, ঠিক আছে। বা 7 যদি আরো বিট আমার এক্সট্রা লাগে সেক্ষেত্রে এক্সট্রা হয়। আর লাস্টেরটা হয় আমার সাইন বিট, মানে পজিটিভ না নেগেটিভ ওইটার জন্য আর কি। তো এভাবে কইরা সে প্রত্যেকটা, এই যে এখানে লিখছে an 8 bit mu 255 code word is composed of one polarity bit, ঠিক আছে, উইথ এ 3 বিট কর্ড উইথ এ 4 বিট স্টেপ, ঠিক আছে। মানে হচ্ছে 4টা স্টেপ তো আগেই ভাগ হয়ে যায়, তারপর থাকে কর্ড,
তারপরে লাস্টে থাকে পোলারিটি বিট, বুঝতে পারছেন? হ্যাঁ। তো এই তাহলে এবিসিডি ওইগুলা কেন স্যার? এবিসি তো ডাটা, বি- তো ডাটা। হ্যাঁ দেখেন এবিসিডি এই যে স্টেপে ভাগ করছে, এই যে দেখেন 4 5 6 7, তারপর দেখেন এই যে 8 হচ্ছে সাইন বিট। মানে আপনার প্রশ্ন আমি বুঝছি যে এখানে কেন ক্রস দেওয়া, তাই তো? হ্যাঁ, তো এখানে তো এইখানে ডাটা থাকার কথা। হ্যাঁ এইখানে ডাটা গুলা এই যে সে স্টেপে এখানে নিয়ে নিছে, বুঝতে পারছেন? এই যে স্টেপটা দেখাইতেছেন আমি, দেখেন মাউস স্টেপের প্রথম কাজই হচ্ছে কোয়ান্টাইজ করার প্রথম শর্তই কি, ক্ষুদ্র ক্ষুদ্র স্টেপে ভাগ করা। এই স্টেপ যদি সে না করে তাহলে এই ডাটার মধ্যে সে কনভার্ট করতে পারবে না, বুঝতে পারছেন? যখন এটাকে দেখেন কি লিখছে, বায়াসড ইনপুট ভ্যালুস, আর এটা হচ্ছে কম্প্রেসড কোড ওয়ার্ড। মানে কম্প্রেস করার মধ্যে আমার কিছু ভ্যালু এই স্টেপে ভাগ হয়ে যায় আর কিছু ভ্যালু আমি বায়াসড করে ফেলতেছি। আসলে কিন্তু ক্রস না, ডাটাগুলো স্টেপে আছে, পরে আমি এক্সপ্যান্ড করতেছি, বুঝে গেছে? মানে রিস্টোর করা আছে না, বুঝতে পারছি। একটা ফাইল ধরেন আপনি কম্প্রেস করলেন আপনার জায়গা কমানোর জন্য, পরে আপনি কি করেন, আপনি এটাকে এক্সট্রাক্ট করে কি করেন, পুরো ফাইলটাই তো আমরা পাই, তাই না? Bye. এক্স্যাক্টলি এই জিনিসটা এখানে হইতেছে, মানে কিছু হাইড কইরা প্রথমে ক্রস দেয়া মানে হচ্ছে হাইড করে রাখছে, তারপরে পরে সেগুলা স্টেপে যে আমি কনভার্ট করছি ওগুলাকে রিকভার করে। এটাকে এই জন্যই কম্পেন্ডিং ইউজ করা হয়, যাতে আমাদের সিগন্যাল টু নয়েজ রেশিওটা কম আসে। এটার উপর আপনার বুঝতে পারছি স্যার। এরপরে আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা আমাদের মানে কোডিং এর ইয়েতে গেল। এরপর আমাদের দুইটা টপিক বাকি আছে, একটা হচ্ছে ডেল্টা মডুলেশন আর ডিপিসিএম, ডিফারেন্সিয়াল পালস কোড মডুলেশন, আর ম্যাথ গুলা বাকি আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে আর কি দেখবো, ঠিক আছে? তো আজকে ক্লাসে কি কি দেখলাম একটু আবার রিপিট করি, ঠিক আছে? প্রথমে আমরা দেখছি কি, যে পালস কোড মডুলেশনের প্রসেস গুলা কি কি, তারপরে দেখলাম কি সিগন্যাল টু কি নয়েজ রেশিও, তারপরে দেখছি আপনার কি কম্পেন্ডিং, দুই ধরনের কম্পেন্ডিং আছে, মিউ ল আর কি এ ল, ঠিক আছে? তো আমাদের চ্যাপ্টার 3 কিন্তু অলমোস্ট শেষ। ম্যাথ আচ্ছা একটা ম্যাথও দেখছি, এটা আসলে ম্যাথ বলে না, এটা হচ্ছে কিভাবে আর কি কোয়ান্টাইজ হইতেছে এটা বোঝার জন্য, ঠিক আছে? আসল যে ম্যাথ গুলো আমরা বিপি লাথির বই থেকে দেখব, ঠিক আছে? চ্যাপ্টার ওখানে আমি বলছিলাম যে কয়েকটা ম্যাথ আমরা করব, এগুলো পরবর্তীতেও কাজে লাগে। তো ওই ম্যাথ গুলো আমরা যখন করব তখন আমরা ওগুলা ক্লাসেই শেষ করার ট্রাই করব, সবাই তখন খাতা নিয়ে বসবেন। আমরা একবার লাস্ট ক্লাসে মানে এই চ্যাপ্টারের মনে হয় নেক্সট ক্লাসে হইতে পারে, আমাদের নেক্সট ক্লাসে ওই দুইটা থিওরি পড়ানোর পর আমরা ম্যাথ গুলো করে ফেলবো, তাহলে আমাদের চ্যাপ্টার ওইটা মোটামুটি শেষ হয়ে যাবে। তো নেক্সট ক্লাসে ক্যালকুলেটর আর হচ্ছে আপনার খাতা কলম নিয়ে বসেন, ঠিক আছে? আমরা ম্যাথ গুলার সাথে সাথে মুখে মুখে করে ফেলবো বুঝে। তো আজকে ক্লাস এখানে শেষ করে আমি দেখতেছি 17 জন আছে, আরো ছিল মনে হয়, হয়তো নেটের কারণে অনেকে চলে গেছে, ঠিক আছে? নিমিল মনে হয় চলে গেছে না? তার ওয়াইফাই প্রবলেম করছে স্যার, কারেন্ট মেবি চলে গেছে স্যার। হ্যাঁ আমার ফোন দিছে মনে হয়। আচ্ছা যাই হোক সমস্যা নাই, এটা তো রেকর্ড করে রাখছি, আমি আপলোড করে দিব, ঠিক আছে? আর কারো জি স্যার। কোনো কোশ্চেন? আমাদের সেশন মনে হয় শেষ হয়ে যাবে, আর 2 মিনিট আছে। আমি দেখতেছি আমাদের নেক্সট হ্যাঁ। ক্লাস কয়টার দিকে হতে পারে? বিকালে বিকালে 4টা, বুধবার জি স্যার। বুধবার আমরা 4টার দিকে করতে পারি, ঠিক আছে? জি স্যার। আর এই টাইমটা আসলে সমস্যা কি হয় আর কি, রাত্রেবেলা নেটটা স্লো হয়ে যায় আমার এখানে, আপনাদের হয় কিনা জানি না, আমার এখানে স্লো হয় সকালে আর দুপুরে। এটা পিক আওয়ার, সন্ধ্যা থেকে পিক আওয়ার। হ্যাঁ ইউজার বেড়ে যায় এর জন্য মেবি স্যার। ইউজার বেড়ে যায়, আবার আপনার ধরেন রাত 12টার পর থেকে আবার কমে যায়, তো এরকম আর কি। জি স্যার। মনে করেন এই আর কি অবস্থা। তো আজকে আমরা এখানে শেষ করি, বাকি